আমরা 2024 সাল শেষ করে আরেকটি নতুন বছরে চলে এলাম। এই বছরে বা আগামী কয়েক বছরের জন্য আপনার যদি কোনো ফিনান্সিয়াল গোল থাকে, যেমন বাড়ি তৈরি, গাড়ি কেনা, ছেলেমেয়ের হায়ার স্টাডি, বিদেশ ভ্রমণ, আবার আপনি যদি অ্যানুয়াল ইনকাম এবং এক্সপেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ইনভেস্টমেন্ট করতে চান, কিংবা ট্যাক্স লায়াবিলিটিস কমাতে ট্যাক্স সেভিং ইনভেস্টমেন্ট করতে চান, অন্যদিকে অপ্রত্যাশিত খরচ সামলাতে একটি আর্থিক নিরাপত্তার বেড়া তৈরি করতে চান, একই সাথে পোটেনশিয়াল মার্কেট ট্রেন্ড এবং অপরচুনিটিগুলিকে কাজে লাগাতে চান, উপরন্তু দ্রুত শুরু করে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের সুবিধা নিতে চান, তবে বছরের শুরুতে আপনার সঠিক, যথাযথ এবং আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের সাথে উপযুক্ত একটি ফিনান্সিয়াল এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা খুবই জরুরি। নমস্কার, বিধিমত বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। এই নতুন বছরের শুরুতে ফিনান্সিয়াল এবং ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে দেখুন আপনার বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশন কী রকম রয়েছে। আগের বছর কোন ইকুইপমেন্টে কী রকম রিটার্ন পেয়েছেন, আপনার শর্ট টার্ম গোল কি পূরণ হয়েছে, আর লং টার্ম গোলের দিকে আপনি কি পরিকল্পনা মতো এগিয়েছেন। এই অ্যাসেসমেন্টটি করতে গেলেই আপনি বুঝতে পারবেন অ্যাসেটস এবং লায়াবিলিটিসে আপনার পরিস্থিতি ঠিক কী রকম রয়েছে। মিউচুয়াল ফান্ড, ফিক্সড ডিপোজিট, স্টক যা কিছুতেই ইনভেস্ট করেছেন সেগুলি লিস্ট আউট করে ফেলুন। এবার দুটি জিনিস মিলিয়ে নিন, কোথায় কত পার্সেন্টেজ অ্যালোকেট করেছিলেন এবং কত পার্সেন্টেজ রিটার্ন পেয়েছেন। তার সাথে দেখে নিন আপনার টোটাল লোন আউটস্ট্যান্ডিং কত রয়েছে এবং মান্থলি ইএমআই কত যাচ্ছে। এর থেকে ফিনান্সিয়াল কন্ডিশনে আজ আপনি কী পরিস্থিতিতে রয়েছেন তার একটি ক্লিয়ার পিকচার আপনার সামনে চলে আসবে। সেটা ধরে আপনি 2025 সালের প্ল্যানিং করতে পারবেন। এবার ওভারঅল দেখে নিন এই বছরে আপনার ইনকাম এবং এক্সপেন্সেস। স্যালারিড পার্সনদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই সহজ। বিজনেস বা আদার ইনকাম ওরিয়েন্টেড পার্সনরা আগের বছরের ট্রেন্ড ধরে একটা অ্যাজাম্পশন করে চলুন। এটাতে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে আপনি মান্থলি বা ইয়ারলি মোটামুটি কত সেভ করতে পারবেন আর কতটাই ইনভেস্ট করা যাবে। ফিনান্সিয়াল গোলগুলিকে অবশ্যই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের বেসিসে সাজিয়ে নেবেন। আর একটা ব্যাপারে ধ্যান দিতে হবে, সেটি হলো রিস্ক ম্যানেজমেন্ট। প্রথমেই যেটা করতে হবে, একটি ইমার্জেন্সি ফান্ড বানান। এটা করোনা পিরিয়ড আমাদের কান মূলে শিখিয়ে দিয়ে গেছে। এখানে আপনার মনে হতে পারে এমার্জেন্সি ফান্ডের সাইজ কেমন হওয়া উচিত বা ঠিক কত টাকা রাখবেন। সিম্পল এক্সপ্লানেশন হলো আপনার সংসার খরচ সহ অত্যাবশ্যকীয় সমস্ত খরচ ধরে টোটাল মান্থলি এক্সপেন্সেস ইন্টু 9 to 12 মান্থস। অ্যামাউন্টটা হয়তো অনেকের ক্ষেত্রে হিউজ, এক বছরে সেই ফান্ড বিল্ড আপ পসিবল নাও হতে পারে, কিন্তু ফান্ড বিল্ড আপের কাজটা এই বছর থেকেই শুরু করতে হবে। আর এই ফান্ড রাখতে হবে মোস্ট পসিবল লিকুইড স্টেটে, হতে পারে কিছুটা ক্যাশ এবং বাকিটা সুইপ ফ্যাসিলিটি থাকা কোনো ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে, আবার এফডি কিংবা ডেব্ট মিউচুয়াল ফান্ডেও রাখা যেতে পারে। এতে যে কোনো পরিস্থিতিতে কাজে লাগানো যাবে, আবার সেভিংস অ্যাকাউন্টে থেকে বেশি রিটার্নও পাওয়া যাবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, খুব এমার্জেন্সি ছাড়া এই ফান্ডটিতে হাত দেওয়া যাবে না। দ্বিতীয় যেটিতে নজর দিতে হবে সেটি হলো আপনার একটি ঠিকঠাক টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান রয়েছে তো। কারণ আপনি যদি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার হন এবং হঠাৎ কিছু ঘটে যায়, আপনার ফ্যামিলির কাছে যেন তাদের বেঁচে থাকার পরিমিত রসদটুকু থাকে। কিন্তু টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানই কেন? সামান্য কয়েকটি কথায় এর উত্তর হলো, টার্ম ইন্স্যুরেন্স প্ল্যানে লো প্রিমিয়াম কিন্তু হাই সিকিউরিটি। আর 5টা মানুষের মতো ইন্স্যুরেন্স থেকে সাময়িক রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা না ভেবে আপনার অবর্তমানে ফ্যামিলির সিকিউরিটির কথা ভাবুন। তৃতীয় হলো আপনি সহ আপনার ফ্যামিলির একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি। ইন্ডিয়াতে ট্রিটমেন্ট রিলেটেড এক্সপেন্সেস যেভাবে দিন দিন বেড়ে চলেছে, প্রত্যেক ফ্যামিলিরই একটি হেলথ ইন্স্যুরেন্স থাকা জরুরি। কারণ হঠাৎ অসুস্থতাজনিত কারণে এমন যেন না হয় যে আপনার টোটাল সেভিংস সাফ হয়ে গেল।
কয়েকদিন হসপিটালাইজড হয়েই অর্ধেক ইনভেস্টমেন্ট ভেঙে ফেলতে হলো। একটি সঠিক হেলথ প্ল্যান থাকলে এই রকম কন্ডিশনে আপনি সহ আপনার ফ্যামিলি বেস্ট মেডিকেশন এবং ট্রিটমেন্ট পাবেন এবং কোনো অতিরিক্ত খরচ না করেই। এই 3টি স্টেপ সবথেকে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় বটে। আসুন দেখে নেওয়া যাক পরবর্তী পয়েন্টগুলি। আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটির অ্যালোকেশন একটু অন্যভাবে সাজান। করোনা পরবর্তী সময়ে আমরা দেখেছি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলি আউট পারফর্ম করেছে। তার দুটি কারণ। প্রথমত, করোনার আগে প্রায় 3 বছর মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকগুলির সেভাবে বৃদ্ধি হয়নি বা ভ্যালুয়েশন ছিল লো, যেগুলি ছিল বেস্ট অ্যাট্রাকটিভ লেভেলে। আর দ্বিতীয়ত, করোনা পরবর্তী সময়ে ইন্ডিয়ান ইকোনমি যেভাবে দ্রুত বৃদ্ধি পেয়েছে, মিড এবং স্মল ক্যাপ কোম্পানিগুলির প্রফিট এবং আর্নিং দুটোই বেড়েছে, যার সম্মিলিত প্রভাব পড়েছে স্টকগুলির ওপর। কিন্তু এই বছর ভ্যালুয়েশন এমন লেভেলে পৌঁছেছে যার থেকে আরও ব্যাপক বৃদ্ধি এই মুহূর্তে আশা না করাই ভালো। তাই আপনার পোর্টফোলিওটিকে রিব্যালেন্স করে নেওয়া দরকার, যাতে পোর্টফোলিওতে কোনো রিভার্স এফেক্ট না পড়ে। 2025 সালের প্রথম হাফে স্টক মার্কেটে কারেকশন এবং কনসলিডেশন দেখা যেতে পারে, যেটা আমাদের কাছে নিউ ইনভেস্টমেন্টের জন্য একটা বড় সুযোগ। তাই বাই অন এভরি ডিপস করার জন্য রেডি থাকুন। এবার এটা তো বলবই, মিউচুয়াল ফান্ডে এসআইপি বন্ধ করবেন না। মার্কেটে যাই হোক, ওগুলি যেমন চলছে তেমনই চলতে দিন। এনিওয়ান কান্ট টাইম দ্য মার্কেট। কোথায় কখন বাউন্স ব্যাক করবে আর ব্রেকআউট দেবে কেউ জানে না। স্যালারিড পারসন, বিজনেসম্যান বা আদার ইনকাম পারসন, সবারকার ক্ষেত্রে এবছরের জন্য একই রুল, এসআইপি রানিং থাকবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেক্টর অ্যালোকেশন এই বছর 60-40 রুলে চলা যেতে পারে, অর্থাৎ লার্জ ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ ফান্ড মিলিয়ে 60% ইনভেস্টমেন্ট এবং মিড ক্যাপ ও স্মল ক্যাপ মিলিয়ে 40% ইনভেস্টমেন্ট। এই রকম একটা থাম রুল নিয়ে চলা যেতে পারে। এবার নেক্সট স্ট্র্যাটেজিতে যাওয়া যাক। পাবলিক হাইফের দিকে কান না দিয়ে পার্টিকুলার কিছু সেক্টরকে এই বছর এবং আগামী কয়েকটি বছরের জন্য বেছে নেওয়া যেতে পারে, যেমন আইটি, ডিজিটাইজেশন, হেলথ কেয়ার, ফার্মা। একথা স্বীকার করতেই হবে, ইন্ডিয়ান ইকোনমির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, অন্তত আগামী 20-30 বছরের জন্য তো বটেই। তাই লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের কথা মাথায় রেখে এই বছরটিকে আমরা গুড ইনভেস্টমেন্ট অপরচুনিটি হিসাবে বেছে নিতে পারি। পরের স্টেজ হলো, নতুন বছরে একদিকে যেমন পার্সোনাল ফিনান্সের নতুন ট্রেন্ড এবং স্ট্র্যাটেজি নিয়ে আপডেটেড থাকুন, তেমনি বিভিন্ন ফিনান্সিয়াল অ্যাপ এবং টুলসের ব্যবহার শিখুন। আর সাথে সাথে কোয়ার্টারলি বেসিসে আপনার টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটি খুঁটিয়ে রিভিউ করুন। প্রয়োজনে এক্সপিরিয়েন্সড কনসালটেন্টদের পরামর্শ নিন এবং দরকার পড়লে ইনভেস্টমেন্ট ইকুইপমেন্টগুলিকে অ্যাডজাস্ট করুন। নতুন বছরে নতুন কিছু করতে হবে, নিউ ফান্ড জেনারেট করতে হবে, ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলাতে হবে, পোর্টফোলিও অ্যালোকেশন চেঞ্জ করতে হবে, ইনকাম এক্সপেন্সেস ঢেলে সাজাতে হবে। সবসময় এমনটা নাও হতে পারে। আমরা এমন কিছু মাথায় রাখব যেগুলি সবসময় হলো নায়ের লিস্ট। ওগুলি আমরা কম করার চেষ্টা করব, এড়িয়ে যাবার চেষ্টা করব বা না করার চেষ্টা করব। অবাক হবেন না, ভালো কিছু না করে শুধু খারাপগুলিকে বাদ দিয়েও আমরা আমাদের লাইফের অনেক কিছু বদলে ফেলতে পারি। আজ আমরা এমন কিছু ব্যাড ফিনান্সিয়াল হ্যাবিটের কথা জানব, সেগুলি খুবই কমন কিন্তু সহজে এড়িয়ে যেতে পারি না। কিন্তু অভ্যাসগুলিকে পরিহার করতে পারলে লাইফ চেঞ্জ হতে বাধ্য। আসুন ওই লিস্টটা একবার দেখে নিই। আমরা অনেক সময়ই প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র এনে বাড়িতে ভিড় বাড়াই, জামা কাপড় থেকে শুরু করে ফুড আইটেম, যেগুলি বেশিরভাগ সময়ই কোনো প্রয়োজনে আসে না। শপিং মলে কিনতে যাই একটি জিনিস আর কিনে নিয়ে ফিরি আরও 10টা জিনিস। বছরের শেষে দেখা গেল হয় অর্ধেক নষ্ট হয়েছে, নয়তো বাড়িতে বোঝা বাড়িয়েছে, আর এদিকে দেখা যাচ্ছে সব মিলিয়ে অনেক টাকা বেরিয়ে গেছে। আপনার কতটুকু প্রয়োজন সেটা আগে খুঁজে বের করুন, একটা বাজেট ফিক্স করুন, চেষ্টা করুন নির্দিষ্ট বাজেটের মধ্যে সবথেকে কম অ্যামাউন্টে আপনার প্রয়োজনটিকে ম্যাক্সিমাম ফুলফিল করতে।
আপনার যে ফিনান্সিয়াল প্রবলেমগুলি রয়েছে সেগুলি কিন্তু রাতারাতি ঠিক হবে না, কিন্তু অনেক সময় আমরা সব কিছু বুঝে শুনেও এমন কিছু করে বসি যেগুলি ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সির পরিপন্থী। নতুন বছরে এড়িয়ে চলুন পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড বিল ঠিক টাইমে পেমেন্ট না করা, রানিং এসআইপি হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এমার্জেন্সি ফান্ড ভেঙে ফেলা। আপনার ফিনান্সিয়াল প্রবলেম সলভ করতে এবং আপনাকে ইকোনমিক্যালি স্ট্রং করতে সাহায্য করবে আপনার ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং কনসিস্টেন্সি। একটা কথা রয়েছে, ইম্পালসিভ বাইং। অন্যের কাছে যা কিছু রয়েছে বা কোনো কিছুর অ্যাডভার্টাইজমেন্ট দেখলেন, সঙ্গে সঙ্গে সেটাই কিনে নিলেন। একবারও ভেবে দেখলেন না সেটার আদৌ কোনো প্রয়োজন আপনার রয়েছে কিনা। আপনার প্রতিবেশী আপনার বাড়ি এসে ইউরোপ ট্রিপের গল্প শোনালো, আর আপনিও পরের দিনই ট্রাভেল এজেন্টের কাছে পৌঁছে গেলেন। অনেক সময় ইচ্ছা না থাকলেও অন্যকে ইমপ্রেস করার জন্য এটা আমরা করে ফেলি। এই বছর এই ব্যাপারটা থেকে বিরত থাকুন। কেনার আগে ঠান্ডা মাথায় ভাবুন যেটা চাইছেন সেটার আদৌ কি কোনো প্রয়োজন রয়েছে। আবেগের বশে কিনে ক্রেডিট কার্ড বিল বাড়াবেন না, বা আপনার রানিং ইএমআইগুলির সাথে আবার নতুন একটা ইএমআই জুড়বেন না। আপনি 9 to 5 জব করছেন, বিজনেস করছেন বা অন্য কিছু, এখন আপনার মনে হলো কিছু প্যাসিভ ইনকাম করা দরকার, না হলে আর চলছে না। এই প্যাসিভ ইনকামের চক্করে আপনি নতুন যাই দেখেন সেটাই গুড অপরচুনিটি ভেবে ঝাঁপিয়ে পড়েন। কোনো কোর্স করে ফেলেন, কিছু ইনভেস্টমেন্ট করে দেন, রাত দিন জেগে প্রচুর সময় নষ্ট করেন, কিন্তু কিছুদিন পর দেখা যায় নিট ফল জিরো। তখন নতুন কিছু ভাবতে শুরু করেন। অপরচুনিটি খুঁজতে গিয়ে অত কিছু না খুঁয়ে আগে নিজের দক্ষতা কিসে সেটা আগে খুঁজুন, ওই স্কিলটিকে ডেভেলপ করুন। দীর্ঘকালীন বেসিসে ওটাই আপনাকে প্যাসিভ ইনকামের বড় রাস্তা দেখাবে। আপনি নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছেন, খুব ভালো কথা। আপনার সন্তান সন্ততির ফিউচারের কথা ভেবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করেছেন, সেটাও খুব ভালো পদক্ষেপ। কিন্তু প্রোঅ্যাক্টিভ হয়ে কেউ যদি নাতি নাতনির ফিউচার প্ল্যানিংয়ের কথা ভাবে বা আরও এগিয়ে বাচ্চার রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে ভাবে, তবে একটু হলেও থামুন আর গভীরে চিন্তা করুন। এতে কি হচ্ছে, আরও বেশি বেশি ইনকাম এবং প্রফিটের পিছনে সারা বছর সারা জীবন কেবল ছুটেই চলেছেন। আপনার মূল্যবান পার্সোনাল লাইফটিকে ছেড়ে কেবল কাজের ওপর প্রায়োরিটি দিচ্ছেন। নতুন বছরে এত কিছু এগিয়ে না ভেবে নিজের লাইফের উপর, বর্তমান পরিস্থিতির উপর বেশি করে কনসেন্ট্রেট করুন। ভবিষ্যতের জন্য অতিরিক্ত সঞ্চয়ের পরিবর্তে যতটুকু প্রয়োজন ততটুকুই রাখুন, আর এখন ভালো থাকার উপর গুরুত্ব দিন। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।